আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়ের পার্ট 5 থেকে। আজকে আমরা পার্ট 5 থেকে সামনের দিকে আগাবো, আর পার্ট 1 থেকে 4 পর্যন্ত আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। আমরা ডিসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব ক্লাসের। চলো শুরু করি। পার্ট 5, বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ। সরকার রাষ্ট্রের মূল চালিকা শক্তি। সরকারের মাধ্যমেই রাষ্ট্র যাবতীয় কাজ সম্পাদন করে। সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বিভিন্ন কাজ করে, যেমন নাগরিক হিসাবে আমাদের জন্য খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করে, জনগণের অধিকার ও কল্যাণের জন্য আইন প্রণয়ন করে, কেউ সে আইন অমান্য করলে শাস্তির ব্যবস্থা করে। এ ধরনের আরও অনেক কাজ আছে যা সরকার করে থাকে। সরকারের এই কাজগুলোকে সম্পাদনের জন্য 3টি বিভাগ রয়েছে। এগুলো হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। মানে এখানে মূল কথাটা হলো সরকার কিন্তু রাষ্ট্রের মূল চালিকা শক্তি, আর রাষ্ট্র পরিচালনার জন্য সরকার যেসব কাজ আর কি গ্রহণ করে, যেমন নাগরিক হিসেবে আমাদের জন্য খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করে, আরও অনেক অনেক কাজ করে। এগুলো সরকার 3টি বিভাগের মাধ্যমে সম্পাদন করে। এগুলো হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সরকারের বিভিন্ন অঙ্গ ও এদের গঠন। নিচের ছকে বাংলাদেশের সরকারের 3টি বিভাগ সংশ্লিষ্ট 3টি ছবি। বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ হলো জাতীয় সংসদ, এবং শাসন বিভাগ হলো বাংলাদেশ সচিবালয়, এবং বিচার বিভাগ হলো সুপ্রিম কোর্ট। তো দেখো, প্রথম ছবিটিতে জাতীয় সংসদ ভবনের। প্রথম ছবিটি জাতীয় সংসদ ভবনের। এটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করেন এবং অন্যান্য নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেন। জাতীয় সংসদ আইন বিভাগ নামে পরিচিত। জাতীয় সংসদে যারা দেশের বিভিন্ন নির্বাচনী আসন থেকে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা দেশ পরিচালনার জন্য আইন প্রণয়ন করেন এবং অন্যান্য নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেন। দ্বিতীয় ছবিটিতে বাংলাদেশ সচিবালয়ের দেখো চিত্র তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ সচিবালয়। তো সংসদে যে সকল আইন প্রণয়ন করা হয় সেই অনুযায়ী নীতি নির্ধারণ ও সরকারের শাসন কাজ পরিচালিত হয় সচিবালয় থেকে। দ্বিতীয় ছবিটি বাংলাদেশ সচিবালয়ের। সংসদে যে সকল আইন প্রণয়ন করা হয় সেই অনুযায়ী নীতি নির্ধারণ। দ্বিতীয় ছবিটি বাংলাদেশ সচিবালয়ের। সংসদে যে সকল আইন প্রণয়ন করা হয় সেই অনুযায়ী নীতি নির্ধারণ ও সরকারের শাসন কাজ পরিচালিত হয় সচিবালয় থেকে। আর শেষের ছবিটি সুপ্রিম কোর্টের। এটি হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ স্তর। মানে জাতীয় সংসদের মধ্যে জনপ্রতিনিধিরা যে নির্বাচিত হয় তারা আইন প্রণয়ন করে এবং বিভিন্ন নীতি নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেয় আর কি। আর এরপর সচিবালয়, বাংলাদেশ সচিবালয় যেটা মানে শাসন বিভাগ, সেটার মধ্যে কি হয়, তারা হচ্ছে সরকারের শাসন কাজ, তারা যে আইন প্রণয়ন করলো জাতীয় সংসদ থেকে, সেই আইনগুলো যে তারা বাস্তবায়ন করবে এই লক্ষ্যে তারা কাজ করে বাংলাদেশ সচিবালয়। সরকারের শাসন কাজ পরিচালিত হয় সচিবালয় থেকে। এবং দেখো বলা আছে, সংসদে যে সকল আইন প্রণয়ন করা হয় সেই অনুযায়ী নীতি নির্ধারণ ও সরকারের শাসন কাজ পরিচালিত হয় সচিবালয় থেকে। সংসদ থেকে বিভিন্ন যখন আইন প্রণয়ন করে এগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু সচিবালয়ের হয় আর কি। তো আশা করি তোমরা সচিবালয়ের কাজটা বুঝতে পেরেছো এবং আইন বিভাগ অর্থাৎ জাতীয় সংসদের কাজটা বুঝতে পেরেছো। এবং বিচার বিভাগ যেটা আছে এটা হলো সুপ্রিম কোর্টের ছবি দেওয়া আছে। সুপ্রিম কোর্ট হলো বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ স্তর। তো আমরা এরপরে চলে যাই। দেখো, সরকারের তিনটি বিভাগের রূপরেখা সংক্ষেপে আলোচনা করা হলো। এখানে দেখো আইন বিভাগ, শাসন বিভাগ এবং শেষে আছে বিচার বিভাগ। এই 3টা বিভাগ নিয়ে সংক্ষেপে আলোচনা করেছে। দেখো, বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, এর নাম জাতীয় সংসদ। মোট 350 জন সদস্য নিয়ে এটি গঠিত। এর মধ্যে 300 জন সদস্য দেশের 300টি নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। বাকি 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের দ্বারা তারা নির্বাচিত হয়ে থাকেন
অর্থাৎ সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ পরোক্ষভাবে নির্বাচিত হন, তবে 300টি প্রাক নির্বাচনী এলাকার যে কোনো আসনের মহিলারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হতে পারেন। জাতীয় সংসদের মেয়াদ 5 বছর। একজন স্পিকার জাতীয় সংসদের অধিবেশন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করেন। ডেপুটি স্পিকার তাকে এই কাজে সহায়তা করেন। এছাড়া স্পিকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন। দুজনেই সংসদ সদস্যদের মধ্য থেকে ভোটে নির্বাচিত হন। তো দেখো, এখানে মূলত আইন বিভাগ অর্থাৎ জাতীয় সংসদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরছে এবং কিছু পরিচয় তুলে ধরছে আর কি। এখানে মূল যে টপিকগুলো এগুলো হলো যে বাংলাদেশ জাতীয় সংসদের মধ্যে 350 জন সদস্য নিয়ে এটি গঠিত এবং দেশের 300টি নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের সরাসরি ভোটের মাধ্যমে কিন্তু তারা নির্বাচিত হয়। এবং 300টি নির্বাচনী এলাকা, তাহলে বাকি 50টি কোথায় গেল, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। বাকি 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। তারা কিন্তু জনগণের ভোটের মাধ্যমে, বাকি 50 জন যারা আছে মহিলা আসন, তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয় না। জনগণের ভোটে নির্বাচিত হয় 300টি আসনের 300 জন জনপ্রতিনিধি। আর এখানে বলা আছে জাতীয় সংসদের মেয়াদ কত বছর, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জাতীয় সংসদের মেয়াদ 5 বছর। আর স্পিকার জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন। ডেপুটি স্পিকারের আর কি সহকারী। এছাড়া স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সভাপতিত্ব করতে পারেন। তারা সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। এরপর দেখো, আইনসভা বা জাতীয় সংসদ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি ও পরিবর্তন করে, দেশের জনমতকে প্রকাশ করে, সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে, সংবিধান প্রণয়ন ও সংশোধন করে। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে আইন বিভাগ তা বিচার বিবেচনা করে। এছাড়া দেশে জাতীয় তহবিলের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে, জাতীয় বাজেট অনুমোদন ও কর ধার্য করে। এগুলো হলো সংসদের যে সংসদ সদস্য বা আইন বিভাগের কাজ আর কি, বা বলতে পারো আইনসভা বা জাতীয় সংসদ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি ও পরিবর্তন করে। তারা কিন্তু বিভিন্ন আইন প্রণয়ন করে, তোমরা জানো, এবং আইন চাইলে তারা সংশোধনও করতে পারে এবং তারা রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে। এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে আইন বিভাগ তা বিচার বিবেচনা করে। কারণ রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হয় জনগণের ভোটের মাধ্যমে নয়, রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ, এগুলো হলো আইন বিভাগের কিছু কাজ। আর আরেকটি কাজ হলো জাতীয় বাজেট অনুমোদন ও কর ধার্য করা, এটাও কিন্তু আইন বিভাগের কাজ। তারপর দেখো, শাসন বিভাগ। রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের শাসন কার্যে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে বোঝায়। এই অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার পর্যন্ত সকলেই শাসন বিভাগের অংশ। তবে প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রিপরিষদ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়েই শাসন বিভাগ গঠিত। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করে এবং সে অনুযায়ী দেশ পরিচালনা করে। দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এবং বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। তো দেখো, এখানেও শাসন বিভাগের অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ের কিছু কাজ দেওয়া আছে। রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের। তো দেখো, শাসন বিভাগের কাজগুলো হলো আইন বিভাগের মধ্যে যে সকল আইন প্রণয়ন করা হয় এবং সংশোধন করা হয়, তখন কিন্তু তারা আইন তৈরি করে বিভিন্ন কাজ তারা এখানে করে আর কি আইন বিভাগের মধ্যে। যেমন এখানে দেখো বলা আছে, রাষ্ট্রের সাধারণ আইন তৈরি পরিবর্তন করে এবং আয় ব্যয় নিয়ন্ত্রণ, সংবিধান প্রণয়ন, সংশোধন, বিভিন্ন কাজ সংশোধন হয় আর কি, ওইগুলো বাস্তবায়ন করা হয় শাসন বিভাগের মাধ্যমে। শাসন বিভাগ বা বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমে এই কাজগুলো বাস্তবায়ন করা হয়।
ধরো একটা নতুন আইন প্রণয়ন করা হলো, এখন ওই সংসদ সদস্যরা কিন্তু এই আইনটা বাস্তবায়ন করবে না, বাস্তবায়ন করবে বাংলাদেশ সচিবালয়। সচিবালয়ের দেখো সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়েই শাসন বিভাগ, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রিপরিষদ, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়েই শাসন বিভাগ গঠিত। ধরো বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাই কিন্তু পরে এই আইনটা বাস্তবায়ন করে। তো এটাই হচ্ছে আর কি শাসন বিভাগের কাজ। তোমরা একটু ভালো করে রিডিং পড়লে এটা পারবা। তো এরপর হচ্ছে বিচার বিভাগ। সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে তাকে বলা হয় বিচার বিভাগ। বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের বিচারকদের নিয়ে এই বিভাগ গঠিত। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট। এর প্রধানকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। সুপ্রিম কোর্টের রয়েছে দুইটি বিভাগ, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। এই দুটি বিভাগের বিচারপতিগণও রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত হন এবং রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকেন। দুষ্টের দমন, অপরাধীর শাস্তি বিধান ও ন্যায় প্রতিষ্ঠা করে নাগরিক জীবনকে সুন্দর ও সহজ। দেখো এখানে বিচার বিভাগের কিছু কাজ বৈশিষ্ট্য দেওয়া আছে। একটি রাষ্ট্র যখন একটি সরকার পরিচালনা করে তখন সেখানে কিন্তু অনেক অপরাধ হয়, বিভিন্ন ধরনের অন্যায়মূলক কাজ হয়, তখন সেগুলা কমানোর জন্য বিচার কার্য পরিচালনা করতে হয়। এই জন্য সরকার বিচার বিভাগ গঠন করেছে। বিচার বিভাগের একদম উচ্চ স্তর বা একদম প্রধান স্তর যেটা, সেটা হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ আছে, আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে ওই বিচারালয়ের, তাকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং তাকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। এবং দেখো বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের বিচারকদের নিয়ে এই বিভাগ গঠিত। বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের বিচারকদের নিয়ে কিন্তু এই বিভাগ গঠিত। আর এইগুলোই হচ্ছে আর কি বিচার বিভাগের কাজ। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। সুপ্রিম কোর্টের রয়েছে দুইটি বিভাগ, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ। এই দুটি বিভাগের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত হন, দেশের প্রচলিত আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকেন। এইগুলোই হচ্ছে বিচার বিভাগ। 6, স্থানীয় সরকার কাঠামো ও কার্যাবলী। সাধারণভাবে স্থানীয় সরকার হলো স্থানীয় পর্যায়ে শাসন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যেই মূলত স্থানীয় সরকার কাজ করে। বর্তমানে রাষ্ট্রের আয়তন বড় ও লোকসংখ্যা বেশি হওয়ায় কেন্দ্রে বসে সরকারের পক্ষে দেশের সকল অঞ্চলের সকল সমস্যা সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। তাই স্থানীয় পর্যায়ে সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে এই ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। এতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমে স্থানীয় সমস্যার সমাধান হয়। এটি বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তো স্থানীয় সরকার ব্যবস্থা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটা হলো সরকারেরই একটি অংশ। এটা কেন করা হয়েছে? কারণ বর্তমানে রাষ্ট্রের আয়তন বড় এবং লোক সংখ্যা অনেক বেশি, কেন্দ্রে বসে সরকারের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব না। ধরো এখন যদি স্থানীয় সরকার না থাকতো তাহলে গ্রামের মধ্যে কি একটা সমস্যা হচ্ছে, বা ধরো একটা ওয়ার্ড পর্যায়ে যদি বলি, ইউনিয়ন পর্যায়ে, তখন সেখানে কি সমস্যা হচ্ছে এটা কিন্তু এমপি পর্যায়ে তাদের কাছে কিন্তু এত সহজে খবরটা আসবে না এবং তারা এটা সমাধান করার সুযোগ পাবে না, কারণ তারা অনেক কাজে ব্যস্ত থাকে এবং এটা তাদের দ্বারা সম্ভব না। এই জন্য আরও দেখো অনেক কারণেই স্থানীয় সরকার গঠন করা হয়েছে। স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করে এবং শাসন যে আর কি কাজটা ওইটাও পরিচালনা করে স্থানীয় সরকার। ইউনিয়ন পর্যায়ে বলো, উপজেলা পর্যায়ে, এগুলো আস্তে আস্তে আসবে। তো স্থানীয় সমস্যা কিন্তু তারা সমাধান করে, এটাই তাদের মূল লক্ষ্য এবং এটি বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা একটু বিস্তারিত করি। বাংলাদেশে গ্রাম ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রে স্থানীয় সরকার কাঠামো বিকশিত হয়েছে। পাশের ছকে উভয় অঞ্চলের স্থানীয় সরকারের কাঠামো দেখানো হলো। স্থানীয় সরকার কাঠামো শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে দুইটি অঞ্চলে কিন্তু আছে। গ্রামাঞ্চলে দেখো ইউনিয়ন পরিষদ, তারপরে আছে উপজেলা পরিষদ, আছে জেলা পরিষদ। শহরাঞ্চলে আছে পৌরসভা, সিটি কর্পোরেশন।
তো এটা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামো। বাংলাদেশের গ্রামাঞ্চলে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো চালু আছে। এর মধ্যে সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ দিয়ে কিন্তু স্থানীয় সরকার শুরু হয় গ্রামাঞ্চলে। এছাড়া উপজেলা পর্যায়ে আছে উপজেলা পরিষদ ও জেলা পর্যায়ে জেলা পরিষদ। শহরাঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা দুই ধরনের পৌরসভা ও সিটি কর্পোরেশন। এটি হলো শহরাঞ্চলের, এবং আটটি বিভাগীয় শহর ছাড়াও কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন আছে, এবং পৌরসভাগুলো অন্যান্য শহর এলাকায় স্থানীয় সরকারের দায়িত্ব পালন করে। তো দেখো, গ্রামাঞ্চলে রয়েছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এবং শহরাঞ্চলে রয়েছে পৌরসভা, সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন কোন কোন জায়গায় রয়েছে? 8টা বিভাগীয় শহর, এছাড়াও কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন রয়েছে। স্থানীয় সরকারের গঠন: একমাত্র জেলা পরিষদ ছাড়া স্থানীয় সরকারের অন্য সকল কাঠামোর নেতৃত্বই নির্বাচিত হন জনগণের সরাসরি ভোটে। এগুলোর প্রতিটিরই কার্যকাল 5 বছর। মানে জেলা পরিষদ বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ বলো, উপজেলা পরিষদ, পৌরসভা বলো, সিটি কর্পোরেশন বলো, সবগুলাই জনগণের সরাসরি ভোটের মাধ্যমে কিছু প্রতিনিধি এই কাজের জন্য আর কি নির্বাচিত হন। কিন্তু জেলা পরিষদ এর ক্ষেত্রে একটু ভিন্ন, সেখানে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন না, সেই আলোচনা সামনে আসবে। ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ কিন্তু গ্রামাঞ্চলের একবারে নিম্ন স্তর। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। দেশে বর্তমানে 4578টি ইউনিয়ন পরিষদ রয়েছে। কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত। ইউনিয়ন পরিষদ হলো গ্রামীণ এলাকার স্থানীয় সরকার। গ্রামীণ সমস্যা দূরীকরণ ও স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ ও গণসচেতনতা বৃদ্ধি এর মূল লক্ষ্য। নির্বাচিত একজন চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন সদস্য এবং সংরক্ষিত আসনে 3 জন মহিলা সদস্য সহ মোট 13 জন নিয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদ গঠিত। দেখো, একজন চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন সদস্য, তারা আর কি কাউন্সিলর নামে পরিচিত, এবং সংরক্ষিত আসনে 3 জন মহিলা সদস্য সহ 13 জন। একজন চেয়ারম্যান আর 12 জন হচ্ছে কাউন্সিলর নিয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদ গঠিত। এটা কিন্তু জনগণের সরাসরি ভোটেই। তো এরপর আসে উপজেলা পরিষদ। কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা পরিষদ গঠিত হয়। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান এবং সকল মহিলা সদস্যদের 1/3 নিয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। দেশে বর্তমানে মোট উপজেলা পরিষদের সংখ্যা 495টি। কয়েকটা ইউনিয়ন নিয়ে একটি উপজেলা পরিষদ গঠিত। আর উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভা চেয়ারম্যান এবং মহিলা সদস্যদের 1/3 নিয়ে উপজেলা পরিষদ গঠিত। কিন্তু দেখো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর মহিলা ভাইস চেয়ারম্যান এটা কিন্তু জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন তারা আর কি। এরপর জেলা পরিষদ। কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। দেশে 64টি জেলা পরিষদের মধ্যে 61টি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আছে। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এগুলো কিন্তু স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নেই। এটা আছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। একজন চেয়ারম্যান 20 জন সদস্য নিয়ে, একজন চেয়ারম্যান এবং 20 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। 20 জন সদস্যদের মধ্যে 5 জন হবেন মহিলা। চেয়ারম্যান সহ সকলে পরোক্ষভাবে নির্বাচিত হন। জেলার অন্তর্গত সব মেয়র ও কাউন্সিলর, সব উপজেলার চেয়ারম্যান, সব পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ তাদের নির্বাচিত করেন। জেলার অন্তর্ভুক্ত সংসদ সদস্যগণ হবেন জেলা পরিষদের উপদেষ্টা। তো একজন চেয়ারম্যান এবং 20 জন সদস্য নিয়ে আর কি জেলা পরিষদ গঠিত। জেলার অন্তর্ভুক্ত সব মেয়র, কাউন্সিলর, সব উপজেলার চেয়ারম্যান, সব পৌরসভার মেয়র, কাউন্সিলর, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ তাদের নির্বাচিত করবেন। জেলার অন্তর্ভুক্ত সংসদ সদস্য হবেন জেলা পরিষদের উপদেষ্টা। মানে এমপি যে আর কি, সে হবে ওই জেলা পরিষদের উপদেষ্টা। আলাদা আলাদা জেলায়
তো এরপর দেখো পৌরসভা। শহর এলাকায় স্থানীয় সরকার হিসেবে পৌরসভা গঠিত। বর্তমানে দেশে 331টি পৌরসভা আছে। একজন মেয়র প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয়। আয়তন ও জনসংখ্যার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন পৌরসভার সদস্য সংখ্যা কম বা বেশি হতে পারে। মানে শহর অঞ্চলের স্থানীয় সরকার হিসেবে পৌরসভা গঠিত হয়, আর দেশে কিন্তু 331টা পৌরসভা আছে। আর পৌরসভার যে কি স্থানীয় সরকার ব্যবস্থা, এটা দেখো একজন মেয়র থাকে প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয়। তো এরপর দেখো সিটি কর্পোরেশন। বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন আছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর এবং ময়মনসিংহ। প্রতিটিতে আছে একটি করে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। মেয়রের কাজে সহায়তার জন্য আছে কাউন্সিলর। সিটি কর্পোরেশনের আয়তনের ভিত্তিতে কাউন্সিলরদের সংখ্যা কম বেশি হতে পারে। তো বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন আছে? 12টি সিটি কর্পোরেশন, এবং সিটি কর্পোরেশন প্রধানকে মেয়র বলা হয়। স্থানীয় সরকারের কাজ কি? স্থানীয় সরকার, পরবর্তী পাঠে আমরা স্থানীয় সরকারের কাজ, ইউনিয়ন পরিষদের কাজ, উপজেলা পরিষদের কাজ, জেলা পরিষদের কাজ, পৌরসভা, সিটি কর্পোরেশনের কাজ, এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের পাঠ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।